কথা বলা হয়, তার মধ্যে একটা এখন অন্যতম জনপ্রিয় হচ্ছে পপুলার ফার্মাসিউটিক্যালস এর যে মিল্টেফোসিন, আমি উচ্চারণটা ঠিক করেছি কিনা আমি জানি না, সেই ওষুধ মানে কালাজ্বরের যে ওষুধ, সেই ওষুধের একটা কেলেঙ্কারি কোট আনকোট, সেটার সঙ্গে আপনি জড়িত ছিলেন। আপনার জন্য এই ভুয়া ওষুধে অনেক শিশুর প্রাণ গিয়েছে বলা হয়। আপনি এটা সম্পর্কে বিভিন্ন জায়গায় লিখেছেন আপনার ওয়েবসাইটে, আপনার পেজে, কিন্তু তারপরেও যদি আজকের আয়োজনে আরেকটু ক্লারিফিকেশন আপনি দিতে চান। যে প্রচারণাটা আছে এটার কোনো প্রমাণ আছে? যে এই যে যেমন বলা হচ্ছে যে শিশুর মৃত্যু হয়েছে, কোনো প্রমাণ আছে? কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে যে এতজন শিশু মারা গেছে? কোন থানায় ডায়েরি হয়েছে? কোন আদালতে মামলা হয়েছে? এমনকি যেটা এটা ওষুধ প্রশাসন তো দেখে, ওষুধ প্রশাসনের কাছে কোনো রেকর্ড আছে যে এতজন শিশু মারা গেছে? কোথাও তো নাই। তো তাহলে এটা বানিয়ে বানিয়ে বলা, কারণ বানিয়ে বানিয়ে বললে তো সেটার উত্তর দেওয়া মুশকিল। একটা ঘটনা ঘটেছিল, এখন সেই ঘটনার সত্যর সাথে অসংখ্য মিথ্যা জুড়ে যদি একটা বয়ান তৈরি করা হয়, তাহলে সেটাকে ফাইট করা মুশকিল হয়ে যায়। তারপরও আমি ঘটনাটা বলি আর কি, তাহলে হয়তো সবার কাছে ইয়ে হবে। সেটা হচ্ছে যে তখন 111 সরকার ওই কালাজ্বরের জন্য কিছু ওষুধ কিনবে, সরকারি ওষুধ কিনবে এবং ফান্ডটা দিবে ওয়ার্ল্ড ব্যাংক। তখন আমি পপুলারে চাকরি করতাম, মানে মার্কেটিং এর চিফ ছিলাম। আমি তো ডাক্তার, আমি তো ফার্মাসিস্ট না। আমি ওষুধ বানানোর কৌশল, দক্ষতা, সেটা শিক্ষা এটা আমার নাই। তো পপুলার ফার্মাসিউটিক্যাল সাপ্লাই দেয় এবং তারপরে সরকার থেকেই জানানো হয় 111 সরকারকে যে এই ওষুধের তো প্রায় 90% রোগী ভালো হয়ে যাওয়ার কথা, কিন্তু আমাদের 60 থেকে 70% রোগী ভালো হচ্ছে। এই ওষুধটা যেরকম কার্যকর থাকার কথা ছিল সেটা না। তো এটা নিয়ে ইনভেস্টিগেশন হয়, মাঠে লোক যায়, আমিও ছিলাম সেই টিমে। হ্যাঁ, রোগী ভালো হয়ে যাচ্ছে, কিন্তু যত পরিমাণে রোগী ভালো হওয়ার কথা ছিল সেই পরিমাণে রোগী ভালো হচ্ছে। এটা ভ্যালিড একটাই। আমি ফিরে আসলাম, আমি ফিরে এসে অফিসকে বললাম যে এটা একটা কোয়ালিটি ইস্যুস আছে, এটা আমাদের রিকল করা উচিত। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে এটা খুবই একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যে কোয়ালিটি ফেলিওর যদি হয়, কোয়ালিটি ইস্যুস যদি থাকে, তাহলে সেটা মার্কেট থেকে রিকল করা যায়, করে রিপ্লেস করা যায়। এবং ওই সাপ্লাইয়ের ওই যে ওয়ার্ক করা ছিল, কার্যাদেশের একটা ক্লজও ছিল যে এটাকে রিকল এবং রিপ্লেস করা যায় কোয়ালিটি ইস্যু থাকে। তো আমরা চিঠি দিই, পপুলার থেকে চিঠি দেওয়া হয় যে এটা আমরা রিকল করতে চাই, ফেরত আনতে চাই, এবং এটা আমি রিপ্লেস করে দেবো নতুন ইয়ে দিয়ে, স্টক দিয়ে। তো যেহেতু এটা ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ড, তো ওয়ার্ল্ড ব্যাংকের একটা কনকারেন্স মানে তার একটা অনুমোদন লাগবে, তো সরকার এটা ওয়ার্ল্ড ব্যাংকের কাছে পাঠায় এই চিঠিটা, আমাদের চিঠিটা। এর মধ্যে একটা বিভিন্ন জায়গায় একটা টেস্ট রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয় যে এই ওষুধের মধ্যে কোনো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস নাই, এবং এটা পত্রিকায় চলে আসে যে এই ওষুধের মধ্যে কোনো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস নাই, এটা কেলেঙ্কারি ইত্যাদি বলে একটা সিরিয়াস একটা বিধিগিচ্ছির অবস্থা তৈরি হয়। তো তারপরে ওয়ার্ল্ড ব্যাংকের ইন্টিগ্রিটি ডিপার্টমেন্ট আসে, একটা ইনভেস্টিগেশন হয়, এবং পপুলার নিজেও একটা ইনভেস্টিগেশন করে নিজের ভিতরে যে কি হয়েছে, এবং কোয়ালিটি ফেলিওরটা আইডেন্টিফাইড হয় এবং কি কারণে হয়েছে সেটা খুবই কমপ্লেক্স সাইন্টিফিক ইস্যুস। আমি সেটা ওটা পপুলার বলতে পারবো, তার কোম্পানি তো আছে এখন, তারা বলতে পারবে। এটা অনেক আগে, তখন 2007-এর ঘটনা। তারপরে ওয়ার্ল্ড ব্যাংক এই যে এক্সপ্লানেশনটা, পপুলার যে এক্সপ্লানেশন, সেটাকে গ্রহণ করে এবং রিকল এবং রিপ্লেস করার অনুমোদন দেয় ওয়ার্ল্ড ব্যাংক, এবং পেমেন্টও পেয়ে যায়। ওয়ার্ল্ড ব্যাংকই পেমেন্ট করে দেয় পপুলারকে। হ্যাঁ, সো এটা তো পুরোটা একটা পদ্ধতি, প্রসেস মেনে হয়েছে, এমন না যেটা বাংলাদেশে। এই কথা কি সত্যি? এই ঘটনার পর আপনার চাকরি চলে গিয়েছিল এই ফার্মাসিউটিক্যালস থেকে? না না, আমার চাকরি যাবে কেন? আমি তো প্রোডাকশনের সাথে যুক্ত না, তো আমার চাকরি যাবে কেন? মানে এই যে পুরো জিনিসটা যে মেডিয়েট করা, মানে এটাকে যেমন ওয়ার্ল্ড ব্যাংকের ইন্টিগ্রিটি ডিপার্টমেন্ট শুনানির সামনে যে হাজির থাকা এবং ওয়ার্ল্ড ব্যাংকে যে ডকুমেন্টেশন দিয়ে কনভিন্স করা যে এইটা কোনো ক্রিমিনাল অফেন্স না, এটা একটা উইলফুল নেগলিজেন্স না, এটা একটা কোয়ালিটি ফেলিয়ারের ঘটনা যেটা স্বাভাবিকভাবেই ঘটে থাকে, সেটা ওয়ার্ল্ড ব্যাংকে কনভিন্স করেছে। আমি একমাত্র আমি এখানে শুনানিতে ডিফেন্ড করছি, তো আমার চাকরি যাবে কেন? আমাকে তো পুরস্কৃত করা উচিত। এবং ইনফ্যাক্ট এই ঘটনাটাকে আমি মেডিয়েট করতে পেরেছিলাম ভালোভাবে, সেই জন্য আমাকে ইনসেন্টিভ দেওয়া হয়েছিল কোম্পানি থেকে। ওই কোম্পানির ওই পপুলার আমি চলে আসার পরেও ঘটেছে কোয়ালিটি ফেলিয়ার, ইনসেপ্টরও হয়েছে, এমনকি বেক্সিমকোরও হয়েছে। আপনি দেখেন, খুঁজলেই পাবেন, বেক্সিমকোর কোয়ালিটি ফেলিয়ারের ঘটনা হয়েছে আমেরিকা। হ্যাঁ, ওখান থেকেও রিকল করতে হয়েছে। তো এইটা একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর। কারণ বিগত সরকারের সময়ে একটা বড় ধরনের প্রোপাগান্ডা ছিল হচ্ছে নানা ধরনের মানুষকে ট্যাগিং করা, যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, রাজাকার, পাকিস্তানের প্রেতাত্মা, এই সব কিছু, মানে তাদের মতের বিরুদ্ধে গেলেই তাই। নানা শিল্পী, নানা সাংবাদিক, নানা চাকরিজীবী, নানা বুদ্ধিজীবীদের এরকম ট্যাগিং দেওয়া হচ্ছে। যে এরকম ট্যাগিং দেওয়া হয়েছে, কিন্তু যে ট্যাগিংটা যথার্থ হয়নি। দু একজনের নাম বলো শুনি। মানে যথার্থ কিনা সেটার প্রশ্ন তো আমি আসলে যেতে চাই না। আর কোন ক্রাইটেরিয়া, এখন ধরো যদি তুমি বলো যে চঞ্চল চৌধুরীকে ট্যাগিং দেওয়া হয়েছে, সে তো ফ্যাসিবাদের দোষর, তাই না? তো সত্য না, আপনি আসলে কিভাবে বলছেন ফ্যাসিবাদের দোষর হওয়ার ক্রাইটেরিয়া গুলো কি, সেটা একটু জানতে চাই। চঞ্চল চৌধুরী এই যে সেকুলার এস্টাবলিশমেন্ট, আওয়ামী লীগের যে এস্টাবলিশমেন্ট, সেটার একটা পার্ট। সে বলেছিল যে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করে তাদের
ওই রকম একটা কিছু কথা বলেছিল, তাদের রক্তের দোষ আছে। তারপরে যখন 2014 সালে যখন বিএনপি আন্দোলন করছে ইয়ে নিয়ে, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আন্দোলন করছে এবং একটা দীর্ঘ সময়ের হরতাল অবরোধের মধ্যে দিয়ে যাচ্ছে, ওই সময় চঞ্চল চৌধুরী খালেদা জিয়ার বাসায় যে টাঙায় দিয়ে আসছে, মানে একটা প্রতিবাদ লিপি দরজার সামনে যে বিক্ষোভ করছে এবং প্রতিবাদ লিপি টাঙায় দিয়েছে। কারা করছে এটা? আওয়ামী লীগের লোকজন তো করছে, ও তো আওয়ামী লীগের লোক, তাই না? এমনকি এই হাসিনার সামনে যে সে মেঘ ছম ছম করে ওগো মা বলে একেবারে যে একটা সুর দিল আর কি, তারপরে সুর দিয়ে শেষ না, গান শেষ করার পরে সষ্টাঙ্গে প্রণাম করলো আর কি যে চঞ্চল চৌধুরী। তার মানে তার আনুগত্যটা কোথায়? তো তাকে ফ্যাসিবাদের দোষর বলবো তো কি বলবো? আমি এমন একটা দেশ চাই যেখানে মাথার উপরে সবার ছাদ থাকবে। আমি তো বলি যে আমি এমন একটা সমাজ চাই, আমি এমন একটা রাষ্ট্র চাই যেখানে কাজের বুয়ার ছেলে জেনারেল হবে। আমি এমন একটা দেশ চাই যেখানে গার্মেন্টস শ্রমিকের ছেলে ডাক্তার হবে। আপনি কি কখনো পপুলিজম দ্বারা বায়াসড হন? অনেকেই বলেন যে যেমন এখন ইসলামিক পপুলিজম দ্বারা আপনি বায়াসড হয়ে আছেন, এই অপবাদ নিশ্চয়ই আপনি আপনার কান পর্যন্ত গেছে যেহেতু আপনি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছেন, কিংবা ভিউ বেশি হবে এরকম কথা বলেন, এরকম অভিযোগও আছে আপনার, আপনি কি বলবেন? আমার তো কিছু বলার কথা আছে, আমি কিছু কথা বলতে চাই, সেজন্য আমি ভিডিও বানাই। হ্যাঁ, যেমন যে পেন্টিং করে সে কিছু বলতে চায়, সেজন্য সে পেইন্ট করে। যে কবিতা লেখে সে কিছু বলতে চায়, সেই জন্য সে কবিতার ছন্দে সে কবিতা লেখে। যে সাহিত্য করে সেও কিছু বলতে চায়। একজন রাজনৈতিক নেতা সে কিছু বলতে চায়, আমিও কিছু বলতে চাই। আমি কি বলতে চাই আসলে? আমি বলতে চাই হচ্ছে, শুধু আমি না, পৃথিবীর প্রত্যেকটা মানুষের তার একটা ইমাজিনড ওয়ার্ল্ড আছে, কল্পনার একটা জগৎ আছে, সেটা তোমারও আছে। আমরা এই কল্পনার জগৎ নিয়ে ফাইট